হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই হাই মাদ্রাসা এক্সক্লুসিভে স্বাগতম। আমি সেলিম মমিন। যারা এবারে মাদ্রাসায় মাধ্যমিক পরীক্ষা দেবে মাদ্রাসা বোর্ড থেকে, তাদের জন্য রইল আমার অশেষ শুভেচ্ছা। আশা করব তোমরা খুব ভালো রেজাল্ট করবে সকলেই। ইংরেজির ক্ষেত্রে আমি বলি, মাদ্রাসার ছেলে মেয়েদের যদিও একটু সমস্যার সম্মুখীন হতে হয়, যেহেতু তাদের পরীক্ষার আগে সেরকম কোনো ভালো বই বা সাজেশনমূলক কোনো বই তাদের জন্য রচিত হয় না বা তারা পায় না। আর এই যে টেস্ট পেপারটা পায়, এইবারে যেমন পেয়েছে পরীক্ষার 15-16 দিন আগে। যাই হোক, তবুও তোমরা যে করছো, ভালো রেজাল্ট করছো, এর জন্য তোমাদের কংগ্রাচুলেশনস। আর এইবারের আজকে একটা স্কুল আমি তোমাদের সলভ করে দেখাচ্ছি। আশা করি তোমাদের সুবিধা হবে, যেহেতু অ্যান্সার এখানে দেওয়া নেই বলে অনেকের, যাদের হয়তো গৃহশিক্ষক নেই, তারা মিলিয়ে নিতে পারছে না যে ঠিক হচ্ছে কিনা তাদের। তোমরা এক কাজ করো, 88 পাতায় শিমুলতলা হাই মাদ্রাসার যে এটি রয়েছে এখানে কোয়েশ্চেন সেটটি, সেটি মিলিয়ে দেখো যে তোমরা কতটা ঠিক করেছো। এখানে সিন সেকশন থেকে এসেছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। সেটার আই ওয়াজ হ্যাভিং টি মানে শুরু থেকেই দিয়েছে, ইউনিট 1-এর শুরু থেকেই বাপু ওয়াজ নো মোর পর্যন্ত দিয়েছে। তো এটার প্রথমে রয়েছে অল্টারনেটিভ অ্যান্সার দিয়ে, মাল্টিপল চয়েস কোশ্চেন রয়েছে। সেটার 1 নাম্বার এ নাম্বারের অ্যান্সার হবে 2। যেমন গান্ধীজি ওয়াজ শট অন হিজ ওয়ে টু, বাপুজি কোথায় যাচ্ছিলেন যখন তাকে গুলি করা হয়েছিল। তো এটার অ্যান্সার হবে টু প্রেয়ার মিটিং। এটা পারবে তোমরা, এটা খুব সুন্দর গল্প আর খুব সুন্দরভাবে আশা করি তোমরা পড়েছো। বি নাম্বারের অ্যান্সার দেখো, গান্ধীজি's ডেথ ওয়াজ কজড বাই, কিভাবে হয়েছিল তার মৃত্যু? ইলনেস থেকে, অসুস্থতা থেকে, না স্ট্যাম্পেড থেকে, না অ্যাক্সিডেন্ট থেকে, নাকি গান শট থেকে? এটা বলার দরকার নেই, এ গান শট। দ্য অথর কেম টু নো অফ গান্ধীজি's ডেথ, অথর গান্ধীজির মৃত্যু সম্বন্ধে জানতে পেরেছিলেন বাই, কিভাবে? এ লেটার থেকে, এ টেলিগ্রামের মারফত, এ টেলিফোন কল, নাকি এ পাবলিক ব্রডকাস্ট? এ টেলিফোন কল। ডি নাম্বার, স্যাড গ্রুপস অফ পিপল হ্যাড থ্রংড অ্যারাউন্ড দ্য, দেখো এটা একটা কনফিউজিং প্রশ্ন। এখানে অ্যারাউন্ড দিয়েছে, কিন্তু আবার এখানে দিয়েছে থ্রং মানে ভিড় করা, ঠিক আছে? আর এখানে রয়েছে অ্যারাউন্ড। এবং অ্যান্সারগুলো দেখো, 1 নাম্বার হচ্ছে বডি অফ বাপু, না বিড়লা হাউস, না দ্য পার্লামেন্ট হাউস, না প্রেয়ার হাউস। কোনটা হবে? লজিক যদি খাটাতে যাও তাহলে দেখবে যে অ্যারাউন্ড যদি হয় তাহলে দ্য বডি অফ বাপু। আবার থ্রংটাকে যদি আমরা গুরুত্ব দিতে যাই তাহলে ওই যে জসল কথাটা আছে, যে তার ফলোয়ার্সরা ধাক্কাধাক্কি করছিল ভেতরে ঢোকার জন্য, ঠিক আছে? তাহলে কোনটা দেবে? কিন্তু অ্যারাউন্ড আছে, আমরা ওই জন্য এখানে ধরে নেব দ্য বডি অফ বাপু। মানে এরকম প্রশ্ন দেওয়া উচিত নয় বলে আমার মনে হয়, যেহেতু এখানে কনফিউশন ক্রিয়েট হবে। আর পরীক্ষকরা বাধ্য হবেন, সে 1 নম্বর অ্যান্সার করলেও আর 2 নম্বর অ্যান্সার করলেও বাধ্য হবেন এই শব্দের জন্য, থ্রং অ্যান্ড অ্যারাউন্ড। আশা করি তোমরা বুঝবে, এটা সবাই বুঝবে না। তাহলে চলে আসো বি নম্বরে।
বি নম্বরে বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে শূন্যস্থান পূরণ করো। তো গান্ধীজি ওয়াজ শট ডেড অন, এখানে দুই রকম ভাবে অ্যান্সার করবে ছেলে মেয়েরা। অন হিজ ওয়ে টু প্রেয়ার হল, এভাবে করতে পারে একজন, আর একদল করবে অন 30th জানুয়ারি 1948। তো যেহেতু এখানে অন আছে, আমরা ডেটটাই দেব যে কখন তাকে হত্যা করা হয়েছিল। বি নাম্বার, অ্যাট দ্য বিড়লা হাউস। অ্যাট দ্য বিড়লা হাউস, বিড়লা হাউসে কি হচ্ছিল? গান্ধীজি's relatives and followers had gathered around his body, এটা অ্যান্সার হবে। সি নাম্বার, people jostled on another, people ধাক্কাধাক্কি করছিল, অ্যান্সারটা হবে in a stampede to break। in a stampede to break কি আছে এখানে? দাঁড়াও, they jostled on another in a stampede to break into the house। এবার চলে আসো, ট্রু অ্যান্ড ফলস আছে, আবার সাপোর্টিং স্টেটমেন্টও চেয়েছে। দ্য রাইটার ওয়াজ অন দ্য স্পট ওয়েন গান্ধীজি ওয়াজ শট, অথার সেখানে উপস্থিত ছিলেন যখন গান্ধীজিকে হত্যা করা হয়। এটা কি ঠিক? না, এটা ঠিক নয়, এটা হবে ফলস। আর এটা সাপোর্টিং স্টেটমেন্ট অনুযায়ী দ্য রাইটার ওয়াজ অ্যাট হোম। হ্যাঁ, দ্য রাইটার ওয়াজ হ্যাভিং টি when he was when the author was telephoned and informed about the death of Bapuji। এবার চলে আসো বি নাম্বার, only the relatives of Gandhiji gathered around his body। দেখো এখানে অনেক মিস্টেক আছে, মানে এটা প্রিন্টিংয়ে অনেক মিস্টেক আছে, তোমাদেরকে তোমাদের মতো করে বুঝে নিতে হবে। হ্যাঁ, খুব একটা যত্ন নেওয়া হয়নি, এটা বের করতে হয় বলে হয়তো বের হয়েছে। তো only the relatives of Gandhiji gathered around his body, শুধু কি তার রিলেটিভরা ছিল? না, আর তার ফলোয়ার্সরাও সেখানে ছিল, তাই এখানে এটা হবে ফলস। আমাদেরকে সাপোর্টিং স্টেটমেন্ট অনুযায়ী লিখতে হবে গান্ধীজিজ রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি। এবার চলে আসো কবিতায়। এখানে দ্য স্নেল থেকে কবিতাটি দেওয়া হয়েছে, খুব ছোট কবিতা এবং খুব ভালো কবিতা। আশা করি তোমরা এটা খুব ভালো করে পড়েছো। এটার প্রশ্নতে আমরা চলে আসি। দেখো, প্রথমেই দিয়েছে মাল্টিপল চয়েস কোশ্চেন। হ্যাঁ, এমসিকিউ টাইপ আছে। যে এ নাম্বারটা বলছে ইন হিজ হাউস দ্য স্নেল লিভস উইথ, স্নেল তার ঘরে বাস করে কিসের সাথে? প্লেজার আনন্দের সাথে, ফিয়ার ভয়ের সাথে, ডেঞ্জার বিপদের সাথে, নাকি সিকিউরিটি? and definitely the answer is security. The snail is not scared to drop down from the, পড়ে যাওয়ার ভয় তার থাকে না। কোথা থেকে? all হবে answer. The most sensitive part of the snail's body is the horns। আমরা কবিতায় পড়েছি যে তার হর্নের স্লাইটেস্ট টাচ করলেও it feels displeasure. D number, with the slightest touch the snail shrinks into its house with, তার ঘরের মধ্যে সে সংকুচিত হয়, ঢুকে পড়ে। কি নিয়ে? with displeasure, না pleasure, না pain, না surprise? displeasure আমরা কবিতাতেই পেয়ে যাব। he shrinks into his house with much displeasure রয়েছে এখানে। এবারে চলে আসো অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেনস। এখানে 2 মার্কের কোয়েশ্চেন রয়েছে। নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট। তোমরা জানো এটা, যে কবিতার নাম হচ্ছে দ্য স্নেল, আর এটা লিখেছেন উইলিয়াম কপার। When does the snail hide in his house? কখন
স্নেল তার ঘরের মধ্যে ঢুকে পড়ে। অ্যান্সার আমরা এইখানে পেয়ে যাব, এই যে when danger imminent betides of storm or other harm besides of weather, যখন বিপদ, নানা রকম বিপদ, ঝড় ঝঞ্ঝা আসে, তখন সে তার ঘরের মধ্যে ঢুকে পড়ে, লুকিয়ে পড়ে। এবার আনসিন রয়েছে। আনসিনে বলদেবের একটা স্টোরি রয়েছে। তা আমরা ডাইরেক্ট কোশ্চেন অ্যান্সারে চলে আসি। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে এমসিকিউ রয়েছে। বলছে বাই প্রফেশন বলদেব তার কর্মসূত্রে কে ছিলেন? টিচার, না ফার্মার, না ওয়াচম্যান, না ডক্টর? অ্যান্সার হবে দ্য ওয়াচম্যান। বলদেব হ্যাড কভার্ড হিমসেলফ উইথ আ, নিজেকে আচ্ছাদিত করেছিল কি দিয়ে? শাড়ি দিয়ে, শল দিয়ে, না শার্ট দিয়ে, না গাউন দিয়ে? দ্য অ্যান্সার ইজ শল। নাম্বার সি, টেম্পু ওয়াজ বলদেভস। আমরা এই আনসিন প্যাসেজটুকু মানে পড়ে যেটুকু বুঝেছি যে টেম্পু হচ্ছে বলদেবের ছেলে। দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ভিলেজ হোয়ার বলদেব লিভড অ্যান্ড দ্য স্টেশন ওয়াজ অ্যাবাউট, বলদেব যেখানে থাকে এবং তার মানে গ্রামের যে ডিস্টেন্সটা কতটা? 3 মাইলস। অ্যান্সার হবে 3 মাইলস। দ্য স্টেশন ওয়াজ ব্যাকড বাই, স্টেশনের পাশেই রয়েছে কি? লং রিভার, লম্বা নদী, ডেন্স ফরেস্ট, ঘন জঙ্গল, গ্রাম, ব্রড রোড, বড় রাস্তা। কোনটা? আমরা অ্যান্সার এখানে আছে ডেন্স ফরেস্ট। যেহেতু সেই জঙ্গলের ভেতরে ঢোকার আগেই ট্রেনটা, সব ট্রেনই মোটামুটি দাঁড়াতো সেখানে, যেহেতু একটা সেখানে বাঁক ছিল, কার্ভ। হ্যাঁ, এখানে এফ নাম্বারেরটা দেখো, প্রশ্নই দেয়নি, বাচ্চারা কি করবে? হ্যাঁ, এখানে প্রশ্ন নেই, তাহলে আমরা প্রশ্ন ধরে নিচ্ছি যে এরকমই ছিল যে এটা কোন ধরনের প্যাসেজ। তো এটা আমরা লিখে দেব স্টোরি, যেহেতু পড়ে আমাদেরকে গল্পের মতোই মনে হলো। এটা অ্যান্সারটা হবে স্টোরি। এবার ট্রু অ্যান্ড ফলস আছে দেখো এ নাম্বারে। বলদেব শিভার্ড বিকজ দ্য নাইট ওয়াজ ভেরি কোল্ড, খুব ঠান্ডা ছিল রাত্রিটা, তাই বলদেব কাঁপছিল। রাইট, এটা ট্রু। হ্যাঁ, এর সাপোর্টিং স্টেটমেন্ট অনুযায়ী তোমরা দিতে পারো দ্য চিল এয়ার মেড হিম শিভার, দ্য এয়ার ওয়াজ চিলি, দ্যাটস ওয়াই হি শিভার্ড। B number, the station where Baldev worked as a watchman was a busy one. যেখানে বলদেব কাজ করতো সেই স্টেশনটা খুব ব্যস্ত স্টেশন ছিল। এটা ঠিক নয়, এটা ফলস হবে, কারণ সেই স্টেশনটা খুবই জনশূন্য ছিল এবং ভেরি স্কেয়ার্সলি দ্য ট্রেনস ইউজ টু স্টপ দেয়ার। তো খুব কমই ওখানে ট্রেন দাঁড়াতো। তারপর কি বলছে? বলদেভস ফ্যামিলি ওয়াজ ভেরি পুয়ার, বলদেবের ফ্যামিলি খুব গরিব ছিল। এটা ট্রু, কারণ শেষের একটা লাইনে আমরা দেখতে পাচ্ছি যে দ্য স্মল রাইস ডিড নট প্রোভাইড উইথ মোর দ্যান এ মেয়ার লিভিং, যে যেটুকু খাবার তাদের বাড়িতে ছিল সেটা যথেষ্ট ছিল না। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এবার আমরা সি নাম্বারে চলে আসছি, 2 নম্বরের কোয়েশ্চেন অ্যান্সার আছে। হোয়াট ওয়াজ দ্য ডিউটি অফ বলদেব অ্যাট দ্য স্টেশন, বলদেবের স্টেশনে কাজ কি ছিল? এইখানে তোমরা দেখবে মাঝামাঝিতে রয়েছে যে বলদেব ওয়াজ রেসপন্সিবল ফর সিগন্যালিং ওয়েদার অর নট দ্য টানেল ওয়াজ ক্লিয়ার অফ অবস্ট্রাকশন, যে সেই রাস্তার টানেলটা ঠিকঠাক আছে কিনা, কোনো বাধা বিপত্তি নেই তো, এটাই দেখা ছিল তার কাজ। 2 নম্বর প্রশ্নটা দেখো। The station where Baldev worked as a watchman was a busy one. Oh, sorry, ওটা না, আমরা প্রশ্ন অ্যান্সার করছি। B. Why did not Tembu always accompany his father? কারণ এখানে আমরা দেখেছি যে একে টেম্বুকে মাঝে মাঝে তার বাড়িতেও হেল্প করতে হতো। For he had also to help the house. That's why টেম্বু
could not stay with his father frequently. Number C. Why did the trains stop at the station for a few seconds? কিছু মুহূর্তের জন্য কেন সেখানে ট্রেনগুলো দাঁড়াতো? Most trains merely slowed down before taking the sharp curve before the cutting. মানে ওই টানেলে ঢোকার আগে টানেলটা ক্লিয়ার আছে কিনা এটা দেখা কাজ ছিল বলদেবের, আর এটা যতক্ষণ না দেখা হয়েছে দ্য ট্রেনস হ্যাড টু স্টপ দেয়ার। এবার চলে আসো পরবর্তী প্রশ্নতে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে হাউ মেনি মেম্বার্স ওয়ার দেয়ার ইন বলদেওস ফ্যামিলি? আমরা এই প্যাসেজটি থেকে দেখেছি যে বলদেবের ছেলে টেম্বু যখন তার সাথে থাকতে এসেছিল তখন তার বাড়িতে একাকী ছিল তার মা আর তার বোন। তার মানে ওইদিকে দুজন আর এদিকে টেম্বু আর তার বাবা। দ্যাট মিনস there were 4 members in his family including Baldev. আমাদের আনসিন সেকশনটাও শেষ হলো। এবার চলে আসি আমরা গ্রামারে। দেখো বেশিরভাগ ছেলে মেয়েদের আমি দেখেছি যে তারা গ্রামার নিয়ে ভীষণ চিন্তা করে। তোমাদের চিন্তা করা উচিত রাইটিং স্কিল নিয়ে। রাইটিং স্কিল সম্বন্ধে আমি একটু পরে বলছি, কিছু ভাইটাল ইনফরমেশন আছে, তোমরা ভিডিওটা পুরোটা দেখবে এবং এখানে কয়েকটি কথা থাকবে, আশা করি সেগুলো তোমাদের খুব কাজে দেবে। তো দেখো গ্রামার সেকশনে তোমাদের এক জায়গাতে সবচেয়ে বেশি অসুবিধা হয়, সেটা হলো ডু অ্যাজ ডাইরেক্টেড। ডু অ্যাজ ডাইরেক্টেডে তোমরা একটু সমস্যার মধ্যে পড়ো। আর্টিকেল প্রিপোজিশন যেগুলো আছে এগুলো অল অ্যাবাউট প্র্যাকটিস, আর ফ্রেজাল ভার্ব যেগুলো আছে সেটাও প্র্যাকটিসের উপরে তোমাকে ডিপেন্ড করতে হবে। তবে খুশির খবর হচ্ছে যে ফ্রেজাল ভার্বের যেগুলো আসে, হ্যাঁ, খুব সহজগুলোই কিন্তু দেয়, যেমন পুট আপ উইথ, তারপরে পাস অ্যাওয়ে, মারা গেল, এই টাইপের কিছু কিছু আছে, এর বাইরে কিন্তু দেয় না খুব একটা। তো মানে চিন্তা হচ্ছে তোমাদের ডু অ্যাজ ডাইরেক্টেড নিয়ে, ওখানে তো মাত্র 3 মার্ক থাকে, ওটা নিয়ে এত চিন্তার কি আছে। তো চলো এখানে যা দিয়েছে গ্রামার সেকশনটা আমরা একটু দেখে নিই। আমি ভিডিওর শুরুতে একটু আক্ষেপ জাহির করেছিলাম যে গুরুত্ব দেওয়া হয়নি এটা বানাতে গিয়ে, হ্যাঁ। তার কারণ সেকশন সি এর 4 নম্বরের প্রশ্নটা দেখলে তোমরা হয়তো বুঝবে, বা তোমরা যারা প্র্যাকটিস করেছো, probably all of you have faced the same problems that I faced while I was solving this. তো সত্যজিৎ রে was a great writer, এই অবধি ঠিক আছে। পরেরটা হি, এখানে হ্যাজ রিটেন হবে না রোট হবে না রাইট হবে? তাহলে হি হ্যাজ রিটেন, তিনি লিখেছেন, তিনি লিখেছেন। ঠিক আছে, কি লিখেছেন? নিয়ারলি 40 বুকস, 40টি বই, ফর চিলড্রেন। ঠিক আছে, হি এখানে আছে ক্রিয়েটস, হ্যাজ ক্রিয়েটেড আর ইজ ক্রিয়েটিং। তো এখানে ক্রিয়েটসও হবে না, ঠিক আছে, আর ইজ ক্রিয়েটিংও হবে না, এখানে হবে হি হ্যাজ ক্রিয়েটেড, যেহেতু এর পূর্বেরটা আমরা করেছি হি হ্যাজ রিটেন। হ্যাঁ, তো কি লিখেছেন এখানে কিন্তু সেটা দেওয়া নেই। তোমরা ধরে নাও যে হি হ্যাজ ক্রিয়েটেড মেনি ফিল্মস, ওকে, ধরে নাও, ধরে নিয়ে হি হ্যাজ ক্রিয়েটেড করে দাও। আর হুইচ, যে লেখাগুলো বা যে সিনেমাগুলো আর পপুলার অ্যামং দ্য রিডার্স, এখানে ওয়াচ পপুলার হবে না, ওয়ার পপুলার হবে না, কারণ এখনো বর্তমানেও সত্যজিৎ রায়ের লেখাগুলো আর ভীষণ পপুলার, খুব জনপ্রিয়। এবার চলে আসো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। রবীন্দ্রনাথ টেগর, কমা দিয়ে, দ্য গ্রেটেস্ট পোয়েট অফ বেঙ্গল। আমরা জানি সুপারলেটিভ ডিগ্রিতে সবসময় দি বসাতে হবে, আমরা এখানে এ বসাতে পারবো না।
যেহেতু গ্রেটেস্ট আছে তাহলে কি হবে, দ্য গ্রেটেস্ট পোয়েট অফ বেঙ্গল ওয়াজ বর্ন ইন দ্য ইয়ার। আমরা জানি ইয়ারের আগে সব সময় ইন বসাতে হয়, আর তারিখের আগে সব সময় অন বসাতে হয়। তো এখানে যেহেতু ইয়ার আছে তো আমরা লিখবো ইন দ্য ইয়ার 1861। এবার চলে আসো বি সেকশন। বি, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ভার্ব। এখানে ফ্রেজাল ভার্ব আছে। তো ফ্রেজাল ভার্বে দেখো, ট্রাই টু অ্যাভয়েড ব্যাড কোম্পানি। অ্যাভয়েড, অ্যাভয়েডের ফ্রেজাল ভার্ব আমাদের পড়তে হবে। তো তাহলে গিভ আপ, ছেড়ে দেওয়া, ত্যাগ করা। 2 নম্বর, দ্য পেশেন্ট ডাইড লাস্ট নাইট। পেশেন্ট ডাইড, ডাইড মানে মারা গিয়েছিল। তাহলে এখানে কি হবে, মারা যাওয়ার ফ্রেজাল ভার্ব কি আমরা জানি, পাস্ট অ্যাওয়ে, পাস অ্যাওয়ে। কিন্তু এখানে ডাইড আছে, এই টেন্স অনুযায়ী আমাদেরকে কিন্তু টেন্স চেঞ্জ করতে হবে। তাহলে কি হবে, পাস্ট অ্যাওয়ে, ডাইডটা হয়ে যাবে পাস্ট অ্যাওয়ে, ইডি যুক্ত হবে। আই হ্যাভ রেড দ্য বুক। রিড মানে পড়া, ভার্ব এখানে রিড, রিড মানে পড়া। আর এখানে যে ফ্রেজাল ভার্বগুলো আছে দেখো, পাস অ্যাওয়ে, গো থ্রু, পুট অফ, গিভ আপ। তো গিভ আপ হয়ে গেছে, পাস অ্যাওয়ে হয়ে গেছে, এখানে হবে গো থ্রু। গো থ্রু মানে পড়া, টু রিড সামথিং। ডু অ্যাজ ডাইরেক্টেড চলে আসো এবার। বলছে মনিকা সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন। মনিকা সাইলেন্টলি ওয়াচড দ্য প্রফেশন। এবং আমরা জানি ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে অবজেক্টকে সাবজেক্ট করো, কি আছে সাবজেক্ট, দ্য প্রসেশন। ঠিক আছে, তো দ্য প্রসেশন এটা যেহেতু পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডেফিনিটে, তো আমরা কি করব, ওয়াজ, বিভার্ব নেব ওয়াজ। দ্য প্রসেশন ওয়াজ ওয়াচড সাইলেন্টলি বাই মনিকা। ফাদার সেইড অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। এখানে ন্যারেশন চেঞ্জ করতে হবে। আমরা জানি যেগুলো ইউনিভার্সাল ট্রুথ, সেই ইউনিভার্সাল ট্রুথে কিন্তু আমরা কিছু চেঞ্জ করতে পারবো না, কোনো টেন্সের পরিবর্তন হবে না। তো এখানে বলছে যে হ্যাঁ, তো অ্যান্সারটা হবে ফাদার সেইড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এবার আমরা যদি নিয়ম অনুযায়ী পাস্ট টেন্স করি যে অনেস্টি ওয়াজ দ্য বেস্ট পলিসি, তাহলে অনেস্টি ওয়াজ ছিল, এখন নেই, হবে না, চেঞ্জ হবে না। নেক্সট হচ্ছে ইট ওয়াজ রেইনিং। এখানে ভুল লেখা আছে, তোমরা ভুল পড়বে না। এটা হবে ইট ওয়াজ রেইনিং দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে। এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে পড়তে হবে। তোমরা জানো কমপ্লেক্স সেন্টেন্স অনেকভাবে করা যায়। তো এখানে সিম্পল আমরা করে দিলাম, অ্যাজ ইট ওয়াজ রেইনিং দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে। এবার চলে আসো এখানে, এই সেকশনটা খুব ভাইটাল। এই যে অর্থ খুঁজে বের করা আনসিন থেকে, এটা খুব ভাইটাল। এখানে 8 মার্ক আছে, তোমাদেরকে এটা খুব যত্ন সহকারে করতে হবে। এখানে কি চাইছে, যে এ পিস অফ ক্লথ দ্যাট কভার্স এ ডেড বডি, একটি কাপড় যেটা ডেড বডিকে কভার করে। কি শাল লিখবে না, এটা হবে শ্রাউড। এতে আছে দেখো, আনসিন প্যাসেজে রয়েছে। তারপরে হচ্ছে ট্রেম্বল। ট্রেম্বল মানে কম্পন, কাঁপা। ট্রেম্বল মানে কাঁপা, তাহলে আমরা এখানে দেখেছি শিভার, শিভার মানে কাঁপা। এ সিম্পল হাট মেড অফ থিন উড অর আদার ম্যাটেরিয়ালস। হাট, এ বেন্ড বাঁকা, তাহলে বেন্ড আমরা দেখেছি ওখানে কার্ভ। এখানে শেষ হলো গ্রামার সেকশনটা, শেষ হলো। এবার চলে আসো রাইটিং সেকশনে। সবচেয়ে বেশি ভুল ছেলেমেয়েরা করে যখন তারা রাইটিং সেকশনটা করে, যদি কমন না পড়ে তাহলে লেখে না, একদম সাদা খাতা জমা দিয়ে দেয়। তোমরা কি জানো, তোমাদেরকে নম্বর দেওয়ার মতো আমরা জায়গা পাই না, কারণ সাদা পাতায় কি কেউ নম্বর দিতে পারে? দিতে পারে না। এই যে পয়েন্টগুলো দেওয়া থাকে তোমাদের, দেখো এখানে বলছে ডেভেলপ দ্য ফলোয়িং আউটলাইন ইনটু এ স্টোরি।
এই স্টোরি লিখতে বলেছে, ঠিক আছে? তো তোমরা তো স্টোরি লেখার যে এটা আছে, ম্যাপটা আছে, তোমরা তো জানো কি কি হয়। প্রথমে একটা টাইটেল থাকে, তারপরে হচ্ছে স্টোরিটা থাকে, শেষে একটা মোরাল থাকে। এই তো 3টা সেকশন মাত্র। তো 3 আর্টিস্টস, এখানে বোঝা 3 আর্টিস্ট টেক পার্ট ইন এ কম্পিটিশন অন ড্রজ আ বাঞ্চ অফ ফ্লাওয়ার। ওই যে এটা বীজ এসে বসলো ওই ছবিতে, তোমরা জানো গল্পটা, শুনেছ। তবে ফাঁকা খাতা তোমরা জমা দিয়ে দাও, এটা করবে না। জানো প্রত্যেকটা পয়েন্টের জন্য 1 মার্ক করে থাকে, কোনো কোনো পয়েন্টের জন্য 2 মার্ক থাকে। তুমি যদি পয়েন্টগুলোতে একটু এদিক ওদিক করে কয়েকটা শব্দ বসিয়ে যদি তুমি লিখে দিতে পারো, তাহলে স্টোরি হয়ে গেল। তুমি যদি কনসেপ্টটা বুঝতে পারো যে এটা কিসের উপরে স্টোরি, যদি নাও জানো, দেন আফটার দ্যাট বসিয়ে যদি তুমি পয়েন্টগুলো লিখে দাও, তাও তোমাদেরকে নম্বর দেওয়ার একটা অবকাশ থাকে। খবরদার রাইটিং সেকশনটাকে কখনো ফাঁকা ছাড়বে না। যেটুকু তুমি জানো সেটুকু করবে, পয়েন্টগুলো একটু করার চেষ্টা করবে, আর পয়েন্ট ধরে ধরে লিখবে, নিজের মতো করে লিখবে না। মুখস্থ করে গেছো, কমন পড়ে গেছে বলে তুমি তোমার মতো করে লিখে দিলে হবে না। হয়তো ওই পয়েন্টগুলো জানতেই চাইনি। তুমি স্টোরি বা যাই পড়ুক না কেন, পয়েন্ট থাকবে, সেই পয়েন্টগুলো ধরে ধরে সেগুলোকে এলাবোরেট করবে, পয়েন্ট ধরে লিখতে শেখো। তারপরে দিয়েছে লেটার লিখতে, হ্যাঁ, যে তুমি তোমার জন্য ইয়ের জন্য, মাধ্যমিক পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিচ্ছ, এটা চিঠি লেখো টু ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুকে। তো চিঠি লেখার ফরম্যাটটা তুমি জানো নিশ্চয়, এটা পার্সোনাল লেটার, কি করে লিখতে হয় তুমি জানো আশা করি। তাহলে যখন জানো, ওই ফরম্যাটটা লিখবে, পয়েন্ট দেওয়া আছে, হ্যাঁ, যে ইউর প্রেজেন্ট কন্ডিশন, তুমি এখন কোন পজিশনে রয়েছো, সাবজেক্টস ইউ আর ফোকাসিং অন মোর, কোন সাবজেক্টের উপর বেশি দিচ্ছ, ঝোর দিচ্ছ। তো এইভাবে তুমি আস্তে আস্তে পয়েন্টগুলো বাড়াতে থাকবে। ফাঁকা খাতা জমা দেবে না, তিনটাই অ্যাটেম্প করবে, তিনটাই লেখার চেষ্টা করবে। শুধু ফরম্যাটগুলো জেনে যেও, যে নোটিস কি করে লিখবো, লেটার কি করে লিখবো, এডিটোরিয়াল লেটার এলে কী লিখবো, কীভাবে লিখতে হয়, ফর্মাল লেটার কি করে লিখতে হয়। ইউ জাস্ট নো দ্য ওয়েজ, হ্যাঁ, বডি অফ দ্য লেটার কী হবে, আমি কাকে অ্যাড্রেস করবো, যাকে পাঠাচ্ছি তার ঠিকানা কোথায় লিখবো, এগুলো সব একবার করে দেখে নিই। তো যাকে খুব ভালো থেকো তোমরা, আর মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেবে। এখন যে কদিন বাকি আছে প্র্যাকটিস করো। আর এই ভিডিওটা আশা করি তোমার যদি ভালো লেগে থাকে, তোমার বন্ধুদেরকেও পাঠিয়ে দিও, হ্যাঁ, যাতে করে হাই মাদ্রাসা এক্সক্লুসিভ তোমাদের জন্যই কাজ করবে কিন্তু সারা বছর ধরে। এরপরে যারা আসবে, এরপরে যারা করবে, মাধ্যমিক দেবে, আশা করি তাদের খুব সুবিধা হবে। তো তোমরা সাথে থাকো। মাদ্রাসার জন্য সেভাবে কেউ ভাবছে না, এই প্রথম হাই মাদ্রাসা এক্সক্লুসিভ শুরু করেছে তাদের যাত্রা, এবং খুব কম সময়ের মধ্যে তোমরা এই চ্যানেলটাকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে গেছো অনেক দূরে। তো চলো, খুব ভালো থেকো। লটস অফ উইশেস, good wishes and love from me. Thank you very much.